শুভ অপরাহ্ন। প্রথমত এরকম একটি সুন্দর পলিসি ডিবেট আয়োজনের জন্য আমি ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। প্রথমত আমার এখানে একটা ক্লারিফিকেশন রয়েছে। এই ব্যাপারটা হচ্ছে ডিবেটটা হচ্ছে এটা একটা পলিসি ডিবেট। যেহেতু এটি একটি পলিসি ডিবেটের হচ্ছে আমার তিনটা ফর্মুলেশন থাকে। প্রথমত হচ্ছে আমাকে এখানে আমি যেই ব্যাকগ্রাউন্ডে কথা বলছি, যে টপিকের উপর কথা বলছি, ওইটার একটা হচ্ছে হিস্টোরিক্যাল অ্যানালাইসিস বা কোন প্যাটার্নে হিস্ট্রিটা চলেছে ওইটা একটা দাবি রাখে। দ্বিতীয়ত হচ্ছে আমি যখন একটা পলিসি ডিবেট করি তখন আমার প্রবলেমগুলো কী কী ওটাকে আমাকে আইডেন্টিফাই করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আমাকে ওই প্রবলেমগুলো আমি কিভাবে সলভ করবো এটার একটা স্পেসিফিক আমাকে পলিসি থ্রো করতে হয়। তো এক্ষেত্রে আজকের যে ডিবেটটি, পলিসি ডিবেটটি, আমি আপনাদের সকলের যে চোখের ভাষা, আপনাদের যে এক্সপ্রেশন, আমি এটি বুঝতে পারছি। আমার মনে হয় যে আপনাদের চোখের ভাষা, এক্সপ্রেশন এটাকে যদি ফুটিয়ে তুলতে চায় আমাকে একটু বেশি সময় দেওয়ার জন্য আমি অনুরোধ করবো মডারেটর স্যারকে। প্রথমত হচ্ছে আমরা আসি যে ছাত্র জনতার বিপ্লবের প্রেক্ষাপটে ছাত্র রাজনীতির ভবিষ্যৎ। এই যে এখানে ছাত্র রাজনীতির যে ভবিষ্যৎ, এই ভবিষ্যৎ এটা দ্বারা কি বোঝায়? এই যে 5 আগস্ট যে একটা অভ্যুত্থানের মাধ্যমে একটা বিগত রেজিমের যে পতন হলো, সেই রেজিম পতনের পর ভবিষ্যতে অর্থাৎ 5 আগস্টের পর 6 আগস্ট আমার ছাত্র রাজনীতির ভবিষ্যৎটা কি বা কীরকম হচ্ছে, আগামীকাল ছাত্র রাজনীতির প্যাটার্নটা কোন দিকে যাচ্ছে, আজ থেকে 5 বছর পর ছাত্র রাজনীতি কোন দিকে যাচ্ছে, আজ থেকে 10 বছর পর কোন দিকে যাচ্ছে, আমার মনে হয় ওই দিকটাতে একটু ফোকাস করা উচিত। এবং এই ছাত্র রাজনীতির যে প্যাটার্ন বা ধারা, সেটা আসলে কি নেচারগত পরিবর্তনগুলো কোন দিকে যাবে, এই ব্যাপারগুলো প্রথমে আমি আলোচনায় নিয়ে আসবো। তার আগে হচ্ছে আপনাদেরকে বুঝতে হবে যে আমাদের যদি আমরা ছাত্র রাজনীতির যে প্যাটার্ন, এটাকে যদি আমরা একটা হিস্টোরিক্যাল অ্যানালাইসিসের মধ্যে নিয়ে আসি, প্রথমত দেখেন আমরা যদি একটা ঐতিহাসিকভাবে আসি, যেমন 1947 থেকে 1971 এই যে সালটা, দীর্ঘ হচ্ছে 25 বছরের যে 1947 থেকে যে 75, এই সময়টাতে আমরা কি দেখেছি, ছাত্র রাজনীতির প্যাটার্নটা কীরকম ছিল। 1947 থেকে 71 এই সময় ছাত্র রাজনীতির প্যাটার্নটা ছিল অনেক বেশি ন্যাশনালিস্টিক, কিংবা হচ্ছে একটা নেশন স্টেট বা হচ্ছে একটা বাঙালি যে জাতীয়তাবাদী যে একটা অ্যাপ্রোচ, সেই অ্যাপ্রোচের থেকে ছাত্র রাজনীতিতে ছাত্ররা হচ্ছে ইনক্লুডেড ছিল। যেমন হচ্ছে আমরা যদি এখানে একটা প্যাথ ডিপেন্ডেন্সি দেখতে পাচ্ছি। 1952 সালের ভাষা আন্দোলন, 62 এর শিক্ষা, 66 এর হচ্ছে আপনার 6 দফা, 69 গণ অভ্যুত্থান, 71 যে মুক্তিযুদ্ধ, এই প্রত্যেকটা কিন্তু ছাত্র জনতার একটা পার্টিসিপেশন ছিল। এবং সেই পার্টিসিপেশনের ধরনটা কীরকম, সেই ধরনটা ছিল একটা নেশন স্টেট বা বাঙালি জাতীয়তাবাদের উপর ভিত্তি করে। অর্থাৎ আমাদের ওই সময়ের ছাত্র রাজনীতির প্যাটার্নটা ছিল একটা ন্যাশনালিস্ট অ্যাপ্রোচের দিক থেকে। দ্বিতীয়ত হচ্ছে আমি যদি হিস্টোরিক্যাল অ্যানালাইসিসের দিক থেকে 1971 থেকে 1990 এই সময়টাতে ছাত্র রাজনীতির যে প্যাটার্ন সেটা কীরকম ছিল, আমরা দেখেছি যে 1971 থেকে 1990 এই সময়টাতে ছাত্র রাজনীতি বা ছাত্ররা রাজনৈতিক দলের সাথে খুব বেশি কানেক্টেড ছিল না, এক। দ্বিতীয়ত হচ্ছে ছাত্ররা পলিটিক্যাল পার্টি দ্বারা এই 1971 থেকে 90 পর্যন্ত পলিটিক্যাল পার্টি দ্বারা খুব বেশি নিয়ন্ত্রিত হয় নাই। যে কয়েকজন স্টুডেন্ট হয় এই সংখ্যাটা খুবই কম, বাট বেশিরভাগ স্টুডেন্ট বা বেশিরভাগ ছাত্র তারা হচ্ছে দলীয় পার্টি কিংবা বিভিন্ন রাজনৈতিক পার্টি দ্বারা নিয়ন্ত্রিত হয় নাই। তৃতীয়ত আমরা এই 1971 থেকে 1990 এই সময়টাতে আমরা দেখেছি যে হচ্ছে আপনার হোসেন মোহাম্মদ এরশাদ কিংবা হচ্ছে জিয়াউর রহমানের আমলে ছাত্ররা হচ্ছে বিভিন্ন রিফরমেশন নিয়ে, বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন সংস্কার নিয়ে তারা হচ্ছে আন্দোলন করেছে। অর্থাৎ স্টুডেন্টরা 1971 থেকে 1990 সাল এই সময়টাতে স্টুডেন্টরা যেহেতু রাজনৈতিক দল দ্বারা তারা নিয়ন্ত্রিত হয়নি, তারা একটা ইন্ডিপেন্ডেন্ট বডি হিসেবে তারা কাজ করেছে, তারা রাষ্ট্রের বিভিন্ন সংস্কার নিয়ে কাজ করেছে, তারা কোনো পার্টি দ্বারা পার্টিসিপেট হয়নি। যে কারণে 1970 থেকে 90 এই সময়টাতে ছাত্র রাজনীতির যে প্যাটার্ন সেটা ছিল অনেকটা হচ্ছে রিফর্মিস্ট প্যাটার্ন। তারপরে হচ্ছে আমরা যদি 1990 থেকে 2008 সাল পর্যন্ত দেখি, এই সময়টাতে ছাত্র রাজনীতির প্যাটার্নটা কীরকম ছিল। 1990 থেকে 2008 সাল পর্যন্ত আমরা দেখেছি যে বাংলাদেশে একটা ইলেকটোরাল প্রসেসের মাধ্যমে যখন পার্টি ভিত্তিক যখন নির্বাচনগুলোর মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক পার্টি ক্ষমতায় আসতে থাকে, 1991 বিএনপি, 1996 আওয়ামী লীগ, 2001 আবার বিএনপি, তারপর 2008 আবার আওয়ামী লীগ, এরকম ইলেকটোরাল প্রসেসের মাধ্যমে যখন রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসতে থাকে তখন ছাত্ররা তারা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে তারা এফিলিয়েটেড হয়ে যায়। দ্বিতীয়ত ছাত্ররা তারা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল দ্বারা নিয়ন্ত্রিত হয়। এটা ওয়ান কাইন্ড অফ হচ্ছে প্যাট্রন ক্লায়েন্ট যে রিলেশনশিপটা আছে ছাত্র এবং রাজনৈতিক দলের সাথে, ওইরকম একটা রিলেশন তৈরি হয়ে যায় এবং লেজুর ভিত্তিক যে ছাত্র রাজনীতি সেটা সংগঠিত হয়ে যায়। যে কারণে এই সময়টাতে ছাত্ররা বিভিন্ন পার্টির সাথে অন্তর্ভুক্ত হয় তাদের নিজস্ব সুবিধার জন্য। তারা হচ্ছে রিফর্মিস্ট থেকে বা ন্যাশনালিস্ট অ্যাপ্রোচ থেকে তারা অনেক ব্যাপার অপরচুনিস্টিক হয়ে যায়। যে কারণে আমি 1991 সাল থেকে আমি যদি 2008 সাল পর্যন্ত চিন্তা করি, তারা হচ্ছে একটা লেজুর ভিত্তিক রাজনীতিতে অন্তর্ভুক্ত হয়ে তারা হচ্ছে একটা হচ্ছে অপরচুনিস্টিক যে পলিটিক্যাল যে প্যাটার্ন, সেই প্যাটার্নে তারা ঢুকে যায়।
যে কারণে দেখা যাচ্ছে ছাত্ররা ওই দলের বাহিরে গিয়ে ওই দলের কোনো সমালোচনা তারা করতে পারেনি। এবার যদি আমি ছাত্র রাজনীতির চতুর্থ যে প্যাটার্নটা আমরা দেখি যে 2008 সাল থেকে যখন 2008-এর নির্বাচন হয়, 2014 নির্বাচন হয়, 18 নির্বাচন হয়, সর্বশেষ 20 নির্বাচন হয়, যখন ছাত্ররা আমরা দেখতে পাচ্ছি যে এরকম প্যাট্রন ক্লায়েন্ট রিলেশনশিপের মধ্যে একটা দল বারবার ক্ষমতায় আসছে, একটা একদলীয় পার্টি দিকে রাষ্ট্র ফরমেশন হচ্ছে, তখন আমরা কি করি? তখন বাংলাদেশের যে ছাত্রদের 1991 থেকে 2006 পর্যন্ত স্টুডেন্টদের একটা আলাদা আলাদা আইডেন্টিটি ছিল যে আমি হচ্ছে ছাত্র দলের রাজনীতি করি, আমি জামাত শিবিরের রাজনীতি করি, আমি হচ্ছে ছাত্র লীগের রাজনীতি করি, আমি জাতীয় যে বাম যে দলগুলো ওই দলগুলো রাজনীতি করে, আমার একটা আলাদা আইডেন্টিটি ছিল। কিন্তু 2008 সালের পর থেকে যখন একদলীয় সরকার ব্যবস্থা রাষ্ট্রে ফর্মুলেশন হয়, তখন দেখা যাচ্ছে আমাদের ওই আইডেন্টিটিগুলা ভিতরে থাকলেও আমরা সবাই ছাত্রলীগের রাজনীতিতে অন্তর্ভুক্ত হয়ে যাই, আমরা সবাই ছাত্রলীগের অন্তর্ভুক্ত হয়ে যাই। এই যে একটা প্যাটার্ন, এটা একটা নতুন প্যাটার্ন যে আমাদের হচ্ছে নিজস্ব আইডেন্টিটিটা আর থাকে নাই, আমরা হচ্ছে ভিতরে আইডেন্টিটি থাকলেও আমরা প্রকাশ্যে সবাই ছাত্রলীগের রাজনীতিতে একাকার হয়ে যাই। এবার আসি যে 2024 পরবর্তী ছাত্রলীগের যে ছাত্র রাজনীতির যে প্যাটার্নটা, এটা আসলে কোন দিকে যাবে? যেহেতু এখানে বলা হচ্ছে যে ছাত্র রাজনীতির ভবিষ্যৎ, তো এক্ষেত্রে আজকে আপনারা যারা ডিবেট শুনতে এসেছেন আপনারা অনেকেই, আমি যেটা আপনাদের চোখের ভাষা বুঝে যেটা বুঝতে পারছি, আপনারা হয়তোবা বুঝেছেন যে আজকের বিতর্কটি হবে যে লেজুর ভিত্তিক যে ছাত্র রাজনীতি সেটি থাকবে নাকি সেটি বন্ধ হবে, এই স্পেসিফিক পয়েন্টে। দ্বিতীয়ত আপনারা যেটি জানতে চাচ্ছেন যে এই যে ছাত্র রাজনীতি, লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি বন্ধ হয়ে এখানে যে ছাত্র সংসদগুলো আছে বিভিন্ন ক্যাম্পাসে সেটি চালু হবে কি হবে না, এই স্পেসিফিক পয়েন্ট আপনারা শুনতে চাচ্ছেন। কিন্তু আমি যদি এই দুইটা স্পেসিফিক পয়েন্টে যদি আলোচনা করি তাহলে ওই যে ছাত্র রাজনীতির যে ভবিষ্যৎ, এই ব্যাপারটা অনেকটা ন্যারো হয়ে যায়। আমি সবগুলো ব্যাপার আলোচনা করতে যাচ্ছি, যে কারণে হচ্ছে প্রথমত আসি যে এই যে 24-এর যে গণ অভ্যুত্থানটি হলো, এই 5 আগস্টের পর এই ছাত্র রাজনীতির ভবিষ্যৎটা কোন দিকে যাচ্ছে, এই প্যাটার্নগুলো বা এই যে ধারাগুলো আমি বর্ণনা করে তারপর হচ্ছে আমি আমার পলিসিগুলো আমি থ্রো করবো আপনাদের সাথে। প্রথমত 1 নাম্বার হচ্ছে এই যে এখন আপনারা জানেন যে এই 5 আগস্টের পর যে নতুন রাজনৈতিক প্যাটার্নে আমাদের আলাদা আলাদা পলিটিক্যাল আইডেন্টিটি যেটা আছে সেটা আমরা প্রকাশ করতে পারছি। আপনি যদি ছাত্র লীগ যারা আছে তারা আইডেন্টিফাইড, আপনারা যারা ছাত্র দল করছেন আমরা এখন দেখতে পাচ্ছি যে তারা ছাত্র দল করছেন, যারা ছাত্র শিবির করছেন তাদেরকেও আমরা দেখতে পাচ্ছি, যে কারণে আসলে যারা ছাত্র ইউনিয়ন করেন এই যে পলিটিক্যাল যে আইডেন্টিটিটা এটা আমরা এখন প্রকাশ্যে দেখতে পাচ্ছি যে আমার ফ্রেন্ডের মধ্যে কে কোন দলের সাথে কানেক্টেড, এটা আমরা বুঝতে পারছি। 1 নাম্বার পরিবর্তন ছাত্র রাজনীতির প্যাটার্নে। 2 নাম্বার যে পরিবর্তনটি সেটি হচ্ছে এই যে বর্তমানে ক্যাম্পাসে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি করা এটা অনেক বেশি টাফ হবে। কেন অনেক বেশি টাফ হবে? যখন ক্যাম্পাসে আসি তখন প্রথম বর্ষে এসে আমরা একটু ভার্সিটিতে উঠার পর আমরা রাজনীতি কি সে ব্যাপারটা আমরা বুঝতে পারি অনেকেই, বেশিরভাগ স্টুডেন্ট। কিন্তু এখন হচ্ছে এই যে গণ অভ্যুত্থানের পরে স্কুল কলেজ লেভেলে স্টুডেন্টরা যেভাবে পার্টিসিপেশন করেছে তারা কিন্তু রাজনীতির ব্যাপারটা অনেক আগে থেকেই তারা জেনে আসছে, যে কারণে ওই স্কুল কলেজে যারা ছাত্র রাজনীতিটা বা গণ অভ্যুত্থানটা এখন দেখেছে তারা যখন ভার্সিটিতে আসবে তাদেরকে আপনি লেজুর ভিত্তিক রাজনীতির আওতায় নিয়ে আসাটা এটা আপনার জন্য অনেক বেশি টাফ হয়ে যাবে, কারণ তারা অনেক বেশি ভোকাল হবে। এবার দ্বিতীয় যে 3 নাম্বার যে পয়েন্টটা সেটা হচ্ছে যে ছাত্র রাজনীতির যে প্যাটার্নের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় বলি, আমি বিভিন্ন ক্যাম্পাস বলি, সেখানে হচ্ছে যে শিক্ষার্থীরা অনেক বেশি রিয়েক্টিভ হবে, তারা যে কোনো ইস্যুতে তারা হচ্ছে অনেক বেশি রিয়েক্ট করবে। মানে ইউনিভার্সিটির যে ক্যাম্পাস রিলেটেড যে তাদের ডিপার্টমেন্ট রিলেটেড কোনো ইস্যু, তারা যদি সেখানে কোনো অন্যায় দেখতে পায়, তারা যদি ক্যাম্পাসে কোনো অন্যায় দেখতে পায়, ইভেন যদি তারা রাষ্ট্রের কোনো পলিসিতে অন্যায় দেখতে পায়, তারা এটা খুব সাথে সাথে রিয়েক্ট করবে এবং সেই রিয়েক্টের মাধ্যমটা প্রথমত সোশ্যাল মিডিয়া হবে এবং পরবর্তীতে সেটা মাঠ পর্যায়ে চলে যাবে। এ কারণে আমার কাছে মনে হচ্ছে পরবর্তী প্যাটার্নটা ভবিষ্যতে ছাত্র রাজনীতির এই প্যাটার্নটা হচ্ছে তারা অনেক বেশি রিয়েক্টিভ হবে, তারা অনেক বেশি ভোকাল হবে। দ্বিতীয়ত যে পয়েন্টটা, এই যে 5 আগস্ট থেকে মানে জুলাই মাসে এবং হচ্ছে আগস্ট মাসে যে বিপ্লবটা হলো, এই বিপ্লবটাতে মানে পূর্ববর্তী ফেসিস্ট রেজিম তারা আমাদের সবাইকে এক একটা করে টিকা দিয়ে গেছেন। এই টিকাটা হচ্ছে কি, আমরা হচ্ছে সবাই একটা আন্দোলনের বিরুদ্ধে আমরা যার যার জায়গা থেকে এসেছি, আমরা দেখেছি পূর্ববর্তী ফেসিস্ট সরকার কি কি অন্যায় করেছে। আমরা প্রত্যেকের জায়গা থেকে, যেই ছেলের ভাই আজকে গুলিবদ্ধ হয়েছে, যেই ছেলের ভাই আজকে মারা গিয়েছে, আমরা যারা আন্দোলনে গিয়ে গুলিবদ্ধ হয়েছে, আমরা যারা আন্দোলনটাকে কাছ থেকে দেখেছি, আমাদেরকে একজন নতুন আরেকজন এসে তাদের লেজুর ভিত্তিক রাজনীতিতে অন্তর্ভুক্ত করে ফেলবে, এটা অনেক বেশি টাফ হয়ে যাবে। কারণ হচ্ছে আমরা প্রত্যেকে এই আন্দোলনটাকে কাছ থেকে দেখেছি, যে কারণে আমার কাছে মনে হচ্ছে যে ভবিষ্যতের যে ছাত্ররা আছে কিংবা যারা এখন কলেজ লেভেলে আছে, তারা যখন ভার্সিটিতে আসবে তাদেরকে আপনি খুব সহজে কোনো একটা অন্যায়কে সেটাকে আপনি বারবার বলে সেটাকে আপনি বৈধতা দিতে পারবেন না তাদের সাথে। তারা হচ্ছে সবসময় এটাকে রিয়েক্ট করবে এবং তারা এটাকে অন্যায়
অন্যায়টাকে অন্যায় হিসেবে দেখবে। আচ্ছা, 4 নাম্বার যে পরিবর্তনটা ছাত্র রাজনীতির ভবিষ্যতে প্যাটার্নে পরিবর্তন আসবে সেটা হচ্ছে আপনারা জানেন যে আমরা দেখেছি যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন ছাত্র দলের ছাত্র লীগ যারা করতো তাদের দেখা যাচ্ছে ক্যাম্পাস লাইফে অনার্স মাস্টার শেষ হওয়ার পরে তারা 5-6 বছর পরে ধরেও তারা হলগুলোতে থাকতে পারতো। কারণ হচ্ছে ওই সময়টাতে তারা হচ্ছে দেখা যাচ্ছে সেন্ট্রালের রাজনীতি করতো, তারা রাজনীতির সাথে কানেক্টেড ছিল, তাদের অন্য কোনো কেরিয়ার অপশন ছিল না, তারা রাজনীতিটাকে কেরিয়ার হিসেবে বেছে নিয়েছে এবং ইভেন হচ্ছে তাদের ক্যাম্পাস লাইফ শেষ হওয়ার পরেও তারা হলে থেকেছে। এমনকি যদি বিএনপির ক্ষেত্রে আমরা যদি ছাত্র দলের দিকে যাই তারা দেখেছি যে ছাত্র লীগের থেকেও আরেকটু বেশি সময় থেকেছে, তাদের যে ছাত্র দলের যে নেতারা তারা দেখা যাচ্ছে আরও বেশি সময় হলে থেকেছে। তো যে কারণে আগে দেখা যাচ্ছে যে ছাত্র রাজনীতির যে ডাইনামিক্সগুলো ক্যাম্পাসে ছিল সেখানে হচ্ছে দেখা যাচ্ছে এই যে যারা অছাত্র ছিল তারা এই ব্যাপারগুলো নিয়ন্ত্রণ করেছে। কিন্তু এখন থেকে সামনের ভবিষ্যৎ রাজনীতিক প্যাটার্নে কোনো অছাত্রদের সংখ্যাটা অনেক বেশি কমে আসবে, যে কারণে রেগুলার স্টুডেন্ট যারা আছে তারা রাজনীতিতে অনেক বেশি সক্রিয় হবে, যে কারণে তারা এটাকে ক্যাম্পাস লাইফই তারা এটাকে কেরিয়ার হিসেবে ভাববে না, তার বিকল্প অনেকগুলো অপশন থাকবে। সে যদি জব সেক্টরে যায় কিংবা কোনো প্রাইভেট সেক্টরে যায়, সে হায়ার এডুকেশনের জন্য যায়, বা রাজনীতিটা তার হচ্ছে একমাত্র অপশন থাকবে না, কারণ সে রানিং স্টুডেন্ট। কিন্তু আমরা বিগত সালে যেটা দেখেছি যে রানিং স্টুডেন্টরা রাজনীতিতে খুব কম ছিল, বেশিরভাগই হচ্ছে আপনার যাদের ছাত্র অবস্থা শেষ তারা রাজনীতি করতো, তারা রাজনীতিটাকে একমাত্র তাদের কেরিয়ার হিসেবে দেখেছে, যে কারণে হচ্ছে হলে অছাত্রদের সংখ্যাটা কমে যাওয়ার কারণে এবং হচ্ছে সামনে যদি ডাকসু চলে আসে তাহলে দেখা যাচ্ছে যে রেগুলার স্টুডেন্টরা পলিটিক্সে বেশি আসবে, এটা একটা বড় চেঞ্জ আসবে ছাত্র রাজনীতিতে। তারপর হচ্ছে 5 নাম্বার যেটা আমরা দেখেছি যে এই যে বিগত ফেসিস্ট রেজিমে আমরা যারা সাধারণ শিক্ষার্থী ছিলাম অনেক বেশি ভোকাল, এখন তখন কিন্তু আমরা কোনো কথা বলতে পারিনি, আমরা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে কেউ কথা তুলতে পারিনি, আমরা হচ্ছে এই যে সংবিধানে যে পঞ্চদশ সংশোধনী আনার মাধ্যমে আমাদের বিচার ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে আমরা কেউ কথা বলতে পারি নাই। আমরা কেন কথা বলতে পারিনি? আমরা হচ্ছে রামপাল নিয়ে কথা বলতে পারিনি, আমরা হচ্ছে ভারতের আগ্রাসন নিয়ে কথা বলতে পারিনি। ঠিক ওই সময়টাতে ছাত্র রাজনীতির যে প্যাটার্ন ছিল তখন যে লেফটিস্ট বা প্রগতিশীল যে রাজনৈতিক দলগুলো ছিল তারা কিন্তু অনেক বেশি ভোকাল ছিল। আপনি যদি দেয়ালের লেখনগুলো দেখেন, মানে দেয়াল লিখন, সেখানে দেখা যাচ্ছে তারা লিখতো যে সন্ত্রাসীকে রুখে দাও, তারপর হচ্ছে গণতন্ত্র হত্যাকারী, এই ব্যাপারগুলো হচ্ছে তখন আপনি ইজিলি আইডেন্টিফাই করতে পারতেন যে এইগুলো হচ্ছে বাম রাজনৈতিক দল, ছাত্র ইউনিয়ন বা লেফটিস্ট প্রগতিশীলদের আপনি ইজিলি আইডেন্টিফাই করতে পারতেন। কিন্তু এখন এই 5ই অভ্যুত্থানের পরে আমরা সবাই কিন্তু ভোকালিস্ট হয়ে গিয়েছি, যে কারণে আমরা এখন রাষ্ট্রের যে কোনো যদি কোনো ইনকামবেন্ট গভর্নমেন্ট এসে আবার পুনরায় তারা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করে, তারা হচ্ছে এক্সট্রা জুডিশিয়াল কিলিং করে, আমরা কিন্তু সবাই ভোকালিস্ট হয়ে যাব। যে কারণে লেফটিস্ট যে রাজনৈতিক দলগুলা তাদের হচ্ছে মানে এজেন্ডা ভিত্তিক যে রাজনীতি, তাদের যে ইস্যুগুলো সেগুলো কমে যাবে, তাদেরকে নতুন করে ইস্যু নিয়ে আসতে হবে। এটা হচ্ছে তারপরে 6 নাম্বার হচ্ছে ভবিষ্যৎ ছাত্র রাজনীতির প্যাটার্নটা কোন দিকে যাবে। এটা যদি আপনি 6 নাম্বারে দেখে যে আমরা দেখেছি যে বিগত 15 বছরে বাংলাদেশ যে ছাত্র শিবির যারা রয়েছে তারা অনেকটা হচ্ছে প্রকাশ্যে রাজনীতিতে আসতে পারেনি। এখন এই গণ অভ্যুত্থানের ফলে তারা কিন্তু প্রকাশ্যে রাজনীতিতে আসবে, রাজনীতিতে আপনার নতুন একটা ফ্লো তৈরি হবে। এখন যে কারণে যে ব্যাপারটা দেখা যাচ্ছে, যদি ডাকসুর মাধ্যমে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতিটা যদি নিষিদ্ধ হয় তাহলে এটাতে শিবির, ছাত্র শিবির তারা সবচেয়ে বেশি বেনিফিটেড হবে। কেন বেনিফিটেড হবে? কারণ তারা বিগত 15 বছরে যেহেতু প্রকাশ্যে রাজনীতি না করেও তাদের একটা সুন্দর স্ট্রাকচার ছিল, এখন নিষিদ্ধ হলো, এই দলটা সবচেয়ে বেশি স্ট্রাকচারাল ওয়েতে আগাবে বলে আমার কাছে মনে হচ্ছে। দ্বিতীয়ত শিবির, ছাত্র শিবিরের একটা চ্যালেঞ্জ এখানে আছে, আমরা দেখেছি যে বিভিন্ন তাদের হচ্ছে কিছু ঐতিহাসিক ডট রয়েছে নেতিবাচক, 1971 বলি, তারপর হচ্ছে আপনার 1/11 পরে হচ্ছে আমরা দেখেছি যে বিশ্বে যে হচ্ছে ওয়ার এগেইনস্ট টেরর হিসেবে যে প্রোপাগান্ডাগুলো ছড়িয়েছে, এগুলো হচ্ছে বাংলাদেশের ইনকামবেন্ট যে ফেসিস্ট রেজিম ছিল তারা বারবার হচ্ছে ওই ধরনের প্রোপাগান্ডাগুলো, মানে ক্যাম্পাসে কোনো কিছু অনৈতিক ঘটলেই একটা জামাত শিবির যে ট্যাগ দেওয়া হতো। কিন্তু এখন যে ব্যাপারটা দেখা যাচ্ছে যে এই যে জামাত শিবির যখন প্রকাশ্যে রাজনীতিতে আসবে তখন সাধারণ শিক্ষার্থীরা যখন দেখবে যে এই কাজগুলোর সাথে আসলে জামাত শিবির এক অন্তর্ভুক্ত না, তখন জামাত শিবিরের উপর একটা আলাদা আকর্ষণ কাজ করবে। পাশাপাশি জামাত শিবির যদি কোনো নেতিবাচক কাজ করে থাকে তাহলে তাদেরকে ওই যে 1971 সালে যে নেতিবাচক ডট সেটার সাথে কানেক্টেড করা হবে, তারা ওইটার মাধ্যমে তাদেরকে সমালোচিত করা হবে। এবার আসি যে 7 নাম্বার ভবিষ্যৎ ছাত্র রাজনীতির প্যাটার্নে 7 নাম্বার যে পরিবর্তনটি আসবে সেটা হচ্ছে এক ধরনের বিশৃঙ্খলা বা একটা অ্যানার্কি তৈরি হবে। অ্যানার্কিটা কেন তৈরি হবে? মানে হচ্ছে এই যে আমি প্রথমে বলেছি যে একটা ইস্যু ভিত্তিক বিভিন্ন আন্দোলনগুলো হবে, যেমন হচ্ছে ক্যাম্পাস রিলেটেড হোক, রাষ্ট্র রিলেটেড হোক। দ্বিতীয়ত হচ্ছে এই যে ছাত্র পরিচয়ে, মানে আমরা দেখেছি যে আমাদের যে মুক্তিযুদ্ধটা সেটাকে একটা দল একটা ব্যানারে নিয়ে এসেছে আওয়ামী লীগ, তারপর আমরা যদি ইসলামটাকে দেখি এটাকে ইসলামিক দলগুলাকে ইসলামটাকে তারা নিয়ে এসেছে, মানে এই যে ব্যাপারগুলা, যে এই ব্যাপারগুলোর কারণে একটা এনার্কি তৈরি হবে। দ্বিতীয়ত হচ্ছে যে এনার্কিটা তৈরি হবে আমাদের এই যে এত ভালো স্টুডেন্ট থাকার সত্ত্বেও, এত সৎ স্টুডেন্ট থাকা সত্ত্বেও অসংখ্য খারাপ স্টুডেন্টদেরকে কিন্তু আমাদের অসংখ্য খারাপ স্টুডেন্টও আছে, অসৎ স্টুডেন্ট আছে, যারা এই যে গণ অভ্যুত্থানটাকে কাজে লাগিয়ে তারা নিজেদেরকে এই ছাত্র আন্দোলনের অংশীজন হিসেবে কাজে লাগিয়ে তারা হচ্ছে বিভিন্ন ফায়দা লুটতে চাবে, বিভিন্ন অনৈতিক কাজকর্ম করতে চাবে, যে কারণে দেখা যাচ্ছে এখানে একটা বিশৃঙ্খলা বা এনার্কি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে 8 নাম্বার যে
ও 8 নম্বরে হচ্ছে আমরা দেখেছি যে এই যে বর্তমানে যে পরিবর্তনটা আসবে, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে যে একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, এই প্ল্যাটফর্মটা আমরা দেখা যাচ্ছে যে তারা হচ্ছে সবকিছু ম্যানেজ করে নেওয়ার একটা টেন্ডেন্সি তৈরি হয়েছে। মানে যেই কাজগুলো রাষ্ট্রের ইনস্টিটিউশনের করার কথা, যেমন হচ্ছে পুলিশের যে কাজগুলো, ট্রাফিক কাজগুলো, এটা হচ্ছে রাষ্ট্রের ইনস্টিটিউশনের কাজ, সেটা আমরা ছাত্ররা করছি। আমরা দেখে যাচ্ছি যে সচিবালয়ের যে নিরাপত্তা, সেটা হচ্ছে পুলিশের কাজ, সেটা আমরা ছাত্ররা করছি। এই যে বন্যা, এটা হচ্ছে আমাদের বন্যা রিলেটেড যে মন্ত্রণালয় আছে তারা করবে। যেমন হচ্ছে মেডিকেলের শিক্ষার্থীদের হচ্ছে চিকিৎসা সেবা, এটা মেডিকেলের কাজ, রাষ্ট্রের স্বাস্থ্য রিলেটেড যে মন্ত্রণালয় তাদের কাজ। এই যে শিক্ষার্থীরা এক একটা কাজ করার মাধ্যমে বিভিন্ন ম্যানেজ করে নিচ্ছে, এতে রাষ্ট্রের যে ইনস্টিটিউশনাল যে ফাংশনালিটি আছে সেটার দুর্বলতা কিন্তু ঢাকা পড়ে যাচ্ছে। দ্বিতীয়ত, এটা একটা লং টার্মে ইয়াটা তৈরি করবে সমস্যাটা, সেটা হচ্ছে ছাত্র রাজনীতির প্যাটার্নে। সেটা হচ্ছে যেই সমস্যাটা তৈরি করবে সেটা হচ্ছে ছাত্ররা এই ম্যানেজ করতে গিয়ে তারা অনেক বেশি, তারা ওভার কনফিডেন্স হয়ে যাচ্ছে, তারা হচ্ছে অনেক বেশি পাওয়ার এক্সারসাইজ করে ফেলছে, যে কারণে পাওয়ার। স্যার আমাকে সময় শেষ বলা হচ্ছে, আমি যদি একটু সময় দেন, আর 5 মিনিট আমি শেষ করে ফেলব। স্যার আমি পলিসিগুলো বলি তারপর শেষ করে ফেলব। স্যার একটু শুনুন। আচ্ছা, তাহলে আমি এবার পলিসিতে চলে যাচ্ছি। আমার প্রথম পলিসি হচ্ছে যে আমার প্রথম পলিসি হচ্ছে লেজুর ভিত্তিক ছাত্ররা যে রাজনীতি, সেটা হচ্ছে সম্পূর্ণ বন্ধ হবে। দ্বিতীয়ত হচ্ছে ছাত্র যে সংসদ সেটা চালু হবে। কেন আমি বলেছি দেখেন, প্রথম যে বিতার্কিক অনিক একটা ভালো কথা বলে গিয়েছে যে আসলে যে ছাত্র রাজনীতির আমরা যদি একটা ভালো ফর্মেটে নিয়ে আসতে পারি, আমরা যদি একটা বেটার ভার্সন নিয়ে আসতে পারি, তাহলে আমার এটাতে হচ্ছে কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যাটা হচ্ছে আপনি যখন দলীয় ব্যানারে দলের হয়ে কাজ করবেন, তখন আপনার ফান্ডিং কিন্তু উপর থেকে আসবে, তার মানে আপনি তার পারপাস সার্ভ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার মনোনয়ন, আপনি কে নেতা হবে সেটা আপনার উপর থেকে নির্ধারিত হবে, যে কারণে আপনি স্টুডেন্টদের কল্যাণের থেকে আপনার দলের পারপাস বেশি সার্ভ করবেন প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে আপনি দেখেন আমার যে দ্বিতীয় যে পলিসিটা, সেটা হচ্ছে আপনার যে জনগণের যে ক্ষমতাটা আছে সেটাকে একটা ডিসিপ্লিনারি পাওয়ারে রূপান্তর করতে হবে। জনগণের ক্ষমতাটা কি দেখেন, আজকে আমাদের সবার প্রত্যেকের একটা একটা করে ইন্ডিভিজুয়াল ক্ষমতা আছে। এই ক্ষমতাটাকে আমরা কি করি সাধারণত, যদি রাষ্ট্রের পার্সপেক্টিভে দেখি, আমরা আমাদের এই ক্ষমতাটাকে আমাদের যে সংবিধান আছে, আমাদের যে রাজনৈতিক প্রতিষ্ঠান আছে, সাংবিধানিক যে প্রতিষ্ঠান আছে, তাদের কাছে হস্তান্তর করি, কিংবা ইলেক্টেড যে রিপ্রেজেন্টেটিভ আছে তাদের কাছে ক্ষমতাটা হস্তান্তর করি। যখন আমাদের ইলেকটেটিভ রিপ্রেজেন্টেটিভ আমাদের ক্ষমতাটাকে, তারা আমাদের ইচ্ছার যে রিফ্লেকশন সেটা যদি দেখাতে না পারে, আমরা ওই ক্ষমতাটা ছিনিয়ে নিয়ে আমরা কিন্তু রাস্তায় নেমে যাই, ওই আমাদের যে ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ যে আছে, যে এমপি মন্ত্রী আছে, তার বিরুদ্ধে আমরা আন্দোলনে নেমে যাই। ঠিক একইভাবে আমরা যদি ক্যাম্পাসে দেখি, ক্যাম্পাসে আমাদের যে সবার যে একটা ইন্ডিভিজুয়াল যে ক্ষমতা আছে, এই জনক্ষমতাটাকে আমরা কিভাবে ব্যবহার করি। আমি দেখা যাচ্ছে আমি কি এখন এই যে আগামীতে আমি কি প্রত্যেক দিন মানে এই হলে আমার হচ্ছে সিট দিচ্ছে না, এটা নিয়ে আমি কি রাস্তায় নামবো? তারপর হচ্ছে শিক্ষক রাজনীতি হচ্ছে, এটা নিয়ে কি আমি প্রতিদিন রাস্তায় নেমে আমার জনক্ষমতাটাকে দেখাবো? যেমন হচ্ছে আমার হলে গেস্ট রুম হচ্ছে জোর করে আমাকে প্রোগ্রামে নিয়ে আসবে সামনে, তাহলে আমি কি প্রত্যেক দিন এই অন্যের বিরুদ্ধে আমি আমার জনক্ষমতাটাকে রাস্তায় দেখাবো, নাকি আমি এই জনক্ষমতাটাকে আমি একটা ডিসিপ্লিনারি পাওয়ারের মধ্যে ঢুকিয়ে দিব? প্রথমত হচ্ছে এটা আমাকে ডিসিপ্লিনারি পাওয়ার ঢুকাতে হবে। কিভাবে? প্রথমত হচ্ছে এই যে আমার যে সিট সংকট, এই যে সিট সংকটের কারণে আমার জনক্ষমতাটাকে আমি রাজু ভাস্কর্যের সামনে না দাঁড়িয়ে এই সিটের যে দায়িত্বটা এটা যদি আমি কি হল প্রশাসনকে দিয়ে দেই, তার মানে আমার জনক্ষমতাটাকে আমার একটা ডিসিপ্লিনারি পাওয়ারের মধ্যে চলে যাচ্ছে, আমার হল প্রশাসন হচ্ছে আমার সিটগুলো দিচ্ছে। ঠিক এভাবে আমাদের প্রত্যেকটা যেই ইস্যুগুলো নিয়ে আমরা আন্দোলন করে জনক্ষমতাটাকে প্রদর্শন করি, সেগুলো আমাকে একটা ডিসিপ্লিনারি পাওয়ারে নিয়ে আসতে হবে। এটা হচ্ছে আমার 2 নম্বর পলিসি। 3 নম্বর পলিসি, সেটা হচ্ছে 3 নম্বর পলিসি হচ্ছে ছাত্র রাজনীতির যে পুনর্সংজ্ঞায়ন। আমরা দেখেছি যে আমাদের ছাত্র যে রাজনীতি, এটার আপনার ডেফিনেশনটা কি? আমার একটা এডুকেশনাল ইনস্টিটিউশনের মধ্য থেকে আমার এমন কোনো অ্যাক্টিভিটিস যেটা হচ্ছে আমার রাষ্ট্রের পলিসি মেকিংয়ে আমার ইম্প্যাক্ট ফেলে। তো যেমন হচ্ছে এখানে আমরা ছাত্র রাজনীতি বলতে বুঝাচ্ছি ছাত্রর বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন রাজনৈতিক এফিলিয়েশন, আমি যখন চাঁদাবাজি করছি, ওই চাঁদাবাজিটাকে আমি ছাত্র রাজনীতি বলছি। আমি যখন হচ্ছে গেস্ট রুম নিচ্ছি, তখন ওইটাকে আমি ছাত্র রাজনীতি বলছি। কিন্তু আমাকে ছাত্র রাজনীতির ডেফিনেশনটা সংজ্ঞায়ন করে, আমি যে কোটা আন্দোলন করেছি, আমি যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের বিরুদ্ধে আন্দোলন করেছি, আমি যে নিরাপদ সড়কের আন্দোলন করেছি, ওইটাকে হচ্ছে ছাত্র রাজনীতি হিসেবে ডিফাইন করতে হবে। কেন ডিফাইন করতে হবে? এটা গুরুত্বপূর্ণ। প্রথমত হচ্ছে আমি যখন ঢাকা মেডিকেলের সামনে গিয়ে চাঁদাবাজি করি, আমি যখন হচ্ছে হলে এক রুম নিয়ে দখল করে থাকি, ওইটাকে ছাত্র রাজনীতি বলার কারণে আমার যে ওটা যে একটা অপরাধ, ওই অপরাধটা আসলে অনেক বেশি লঘু হয়ে যাচ্ছে। কিন্তু এই অপরাধটা ডিল করবে হচ্ছে শাহবাগ ডিল করবে। আমি যখন চাঁদাবাজি করবো, এটা শাহবাগ থানা ডিল করবে। কিন্তু ছাত্র রাজনীতি হচ্ছে আমি যখন ক্যাম্পাসে দাঁড়িয়ে কোনো রাষ্ট্রের পলিসির এগেইনস্টে গিয়ে আমি যখন 4-5 জন গিয়ে একসাথে দাঁড়াবো, তখন ওইটা ডিল করবে রাষ্ট্র, ওইটা
ওইটা হচ্ছে ছাত্র রাজনীতি। ওইটা যখন রাষ্ট্র ডিল করবে, ওইটা রাষ্ট্রের ডিসিশন মেকিং এর প্রসেসে এটা একটা ইম্প্যাক্ট ফেলবে, যে ছাত্ররা তো এই পলিসিটা নিয়ে আন্দোলন করছে, এটা আমাকে দেখতে হবে। তো আমার 4 নাম্বার যে সর্বশেষ যে পলিসি, সেটা হচ্ছে আমাদের পলিটিক্যাল বিহেভিয়ারে চেঞ্জ আসছে। এখানে আমাদের বিজ্ঞ স্যাররা আছেন, তারাও কিন্তু 1990 সালে যে স্বৈরাচার বিরোধী আন্দোলন, তারা ওই আন্দোলনে পার্টিসিপেট করেছেন। তারা ওই সময় একটা বিশাল প্রত্যাশা জেগেছে যে আমরা মনে হয় একটা গণতান্ত্রিক ট্রান্সফরমেশনের দিকে যাচ্ছি, কিন্তু পরবর্তীতে তারা হতাশা হয়েছেন। কিন্তু 90-এর আন্দোলন আর 2024-এর আন্দোলনের মধ্যে একটা বেসিক পার্থক্য রয়েছে। আমাদের এত রক্ত, আমাদের এত হচ্ছে স্যাক্রিফাইস অন্য কোনো আন্দোলনে ছিল না, যে কারণে আমরা এটাকে বৃথা দেব না। 90-এর মতো এটা যে 90-এ যে হচ্ছে এটা ব্যর্থ হয়েছে, এটা আমরা পুনরায় ব্যর্থ হতে দিব না। যে কারণে আমাদেরকে, আমি যে পলিসিটা সাজেস্ট করছি, ভাই পৃথিবীতে আপনি যত আইন করেন, আইন করে হচ্ছে আপনি সব কিছু বাস্তবায়ন করতে পারবেন না। আপনার যে পলিটিক্যাল যে বিহেভিয়ার, আপনার নিজের মধ্যে যে পরিবর্তন, সেই পরিবর্তনটা আপনি নিয়ে আসেন। আপনি আজকে থেকে আপনি নিজের মধ্যে একটা পলিটিক্যাল পরিবর্তন, বিহেভিয়ারের পরিবর্তন নিয়ে আসেন। আপনি ক্যাম্পাসে ফাও খাওয়ার যে চিন্তা ভাবনা, সেটা বাদ দেন, নিজে পরিবর্তন আনেন। আপনি হচ্ছে আপনার কোনো বড় ভাই বিসিএস ক্যাডার হলে, আপনার পরিচিত শিক্ষক বিসি হলে, তাকে মানে ট্যাগ দিয়ে পোস্ট করে আপনি এই ধরনের মেন্টালিটি আপনি অবশ্যই। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি হচ্ছে কোনো এই যে ক্যাম্পাসে থাকা অবস্থায় আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা হচ্ছে দলীয় ছাত্র রাজনীতির ভিতরে না ঢুকে আপনারা হচ্ছে রাজনৈতিক সচেতন ব্যক্তি হিসেবে নিজেকে গড়ে তোলেন। আপনি যখন রাজনৈতিক সচেতন ব্যক্তি হিসেবে গড়ে উঠবেন, তখন পলিটিক্যাল সায়েন্সে পড়া একটা স্টুডেন্ট যখন এই রাষ্ট্রের বিভিন্ন মিসম্যানেজমেন্টে যখন আলোচনা করবে, যখন সে বিরুদ্ধে দাঁড়াবে, রাষ্ট্রের দুর্নীতি যখন হচ্ছে সে রাষ্ট্রের স্বৈরাচার বিরোধী কোনো আন্দোলন করবে, তখন আপনি ইন্ডিপেন্ডেন্ট বডি হিসেবে ওই ছেলেটার পাশে দাঁড়াতে পারবেন। কোনো রাষ্ট্র ভবিষ্যতে যদি কোনো সরকার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করতে যায়, তখন যদি কোনো লয়ের ডিপার্টমেন্টের স্টুডেন্ট যদি কোনো সেটার বিরুদ্ধে আন্দোলন করে, তখন আপনি ইন্ডিপেন্ডেন্ট বডি হিসেবে তার পাশে দাঁড়াতে পারবেন। ঠিক এরকমভাবে প্রত্যেকটা সিনারিও, যেমন হচ্ছে যদি কোনো পাবলিক করাপশনের বিরুদ্ধে, যখন পাবলিক এডের কোনো স্টুডেন্ট সেটার বিরুদ্ধে আন্দোলন করতে যায়, কোনো লেখালেখি করতে যায়, পাবলিকেশন করতে যায়, আপনি ইন্ডিপেন্ডেন্ট বডি হিসেবে তাকে সহযোগিতা করতে পারবেন। যে কারণে আমার কাছে মনে হচ্ছে এই স্টুডেন্ট থাকা অবস্থায় দল মানে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতিতে না ঢুকে আমি যদি একজন রাজনৈতিক সচেতন হিসেবে ইন্ডিপেন্ডেন্ট বডি হিসেবে কাজ করি, দ্যাটস মিন এটা হচ্ছে রাষ্ট্রের জন্য যেমন ইম্প্যাক্টফুল, আমার সোসাইটির জন্য ইম্প্যাক্টফুল, ইউনিভার্সিটি ক্যাম্পাসের জন্য ইম্প্যাক্টফুল। ধন্যবাদ সবাইকে।